হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। কি অবস্থা তোমাদের সবার? ওয়ান শট ক্লাসগুলো কি ঠিকঠাক মতো করছো? আজকে কিন্তু নতুন আরেকটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। আমাদের টপিকের নাম হচ্ছে সেই দিন এই মাঠ। এটি একটি কবিতা এবং এই কবিতাটা খুব সহজ একটা কবিতা, কিন্তু আমরা অনেক সময় না এই কবিতায় অনেক বেশি ভুল অ্যান্সার করি, কারণ সব কিছু কেমন যেন একই রকম শুনতে লাগে, দেখতে লাগে। তো আজকের এই ক্লাসের পরে আশা করছি তোমাদের আর কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে না। আমরা পুরো কবিতাটা বিশ্লেষণ করে পড়বো, এমসিকিউ সলভ করব, এবং তোমরা কিন্তু এর আগের ক্লাসগুলোতে আমাকে কমেন্ট করেছিলে যে আপু আমাদের সিকিউ হ্যাক্সগুলো আগে যেভাবে দিতেন এরকম করে দিয়ে দিলে আমাদের জন্য সুবিধা হয়। তো আজকের ক্লাসগুলোতেও কিন্তু আমি তোমাদের জন্য সিকিউ হ্যাক্সটা রেখে দিয়েছি, তো সেখানে তোমরা সহজে সৃজনশীল প্রশ্নের অ্যান্সারও কিন্তু করতে পারবে। তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করে দিই। তো আজকের আমাদের টপিক হচ্ছে সেই দিন এই মাঠ। কে লিখেছেন বলো তো? জীবনানন্দ দাশ, তাই না? তাহলে এটা লিখেছেন হচ্ছে আমাদের সবার প্রিয় জীবনানন্দ দাশ। তো এই জীবনানন্দ দাশের যে লেখক পরিচিতিটা আছে, সবার আগে তোমরা এই পরিচিতিটা কিন্তু মুখস্থ করে ফেলবে, কারণ পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে। তো যেহেতু বইয়ে দেওয়া আছে, আমি আর ডিটেলস করে তোমাদের কিছু পড়াবো না। তোমরা জানো যে গত যে ভিডিওগুলো আমি তোমাদেরকে দিয়েছি সেখানে বলে দিয়েছিলাম যে কি কি অংশ তোমাদের পড়তে হবে, তার জন্ম, তার মৃত্যু, তারপর হচ্ছে তার কাব্যগ্রন্থগুলো, এই জিনিসগুলো হচ্ছে কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট থাকে, এই জিনিসগুলো তোমরা কিন্তু জেনে নিবে লেখক পরিচিতি সম্পর্কে, ঠিক আছে? তো এই যে কবিতাটার নাম যে রাখা হলো সেই দিন এই মাঠ, তোমাদের কাছে মনে প্রশ্ন হতে পারে না যে আচ্ছা সেই দিন এই মাঠ মানে কি, এবং এই কবিতা দ্বারা আসলে লেখক আমাদের কি বোঝাতে চেয়েছেন, তিনি কেনই বা কবিতার নামটা সেই দিন এই মাঠ রাখলেন? তো দেখো, লেখক আসলে এই কবিতার মধ্য দিয়ে আমাদের বাস্তব জীবনে ঘটে যাওয়া একটি চিরায়ত যে রূপ আছে সেই রূপটা কিন্তু তিনি তুলে ধরেছেন। সেটা কিভাবে? দেখো, আমরা মানুষ কিন্তু মরণশীল, তাই না? বলো, আমরা কি মানুষরা কখনো জীবিত থাকতে পারি? লং টাইম পর্যন্ত পারি না। আমাদেরকে কিন্তু একটা সময় সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে চলে যেতে হয়, উপরে চলে যেতে হয়। কিন্তু দেখো, এই যে যুগ যুগ ধরে এত মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করছে, আবার চলে যাচ্ছে, আবার নতুন নতুন বেবি জন্মগ্রহণ করতেছে, আবার বৃদ্ধ হচ্ছে, আবার মারা যাচ্ছে। কিন্তু এই যে পৃথিবীটা, এই পৃথিবীর কি কোনো পরিবর্তন হয়েছে? সে কিন্তু যেভাবে আছে সেভাবেই রয়ে গেছে। হয়তো তার কিছু আংশিক প্রাকৃতিক দুর্যোগ অথবা প্রাকৃতিক অনেক জিনিসের চেঞ্জ হতে পারে, কিন্তু প্রকৃতি কিন্তু সে আগের মতো। দেখবা বসন্তেতে বাতাস বইতেছে, পাখি ডাকতেছে, তারপরে হচ্ছে তোমার কি গাছে ফুল ফুটতেছে, নতুন গাছের পাতা ঝরে যাচ্ছে, আবার নতুন পাতা গজাচ্ছে। তো তুমি যদি এই পৃথিবী ছেড়ে চলে যাও, এই কোনো জিনিসের কি কোনো পরিবর্তন হবে? কোনো কিছুরই কিন্তু পরিবর্তন হবে না। তুমি যদি মারাও যাও অথবা তুমি আবার জন্মগ্রহণ করো, তুমি যাই করো না কেন, প্রকৃতি কিন্তু তার নিজের যেই রূপ সেই রূপে কিন্তু সে সবসময় বহমান, সে কিন্তু চলছে, তাই না? তো এই জিনিসটাই আসলে আমাদের কবি এই পুরো কবিতা জুড়ে খুব সুন্দর করে কিছু উদাহরণের মাধ্যমে তিনি ফুটিয়ে তুলেছেন যে আমরা হচ্ছে কি বলতো, আমরা হচ্ছে মানব জাতি যারা আছে তারা নশ্বর মানে কি? নশ্বর মানে হচ্ছে আমরা মরণশীল, আমরা এই পৃথিবীতে দীর্ঘদিন টিকে থাকতে পারি না। আর এই যে প্রকৃতি, এটা কিন্তু অবিনশ্বর, অর্থাৎ এই প্রকৃতির কিন্তু কোনো মৃত্যু নেই, সে কিন্তু তার আপন গতিতে ছুটে চলছে। তো এই জিনিসটাই আসলে আমাদের এই পুরো কবিতায় লেখক সুন্দর করে ব্যাখ্যা করেছেন। তো আমরা চলো আগে আমাদের পাঠ পরিচিতিটা যেটা আছে সেখান থেকে কিছু জিনিস জেনে নেব এবং পুরো কবিতাটার মূল ভাবটা একটু জেনে নিব। তো দেখো, প্রথমত এখানে বলতেছে যে সেই দিন এই মাঠ, এই কবিতাটা জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্য থেকে সংকলিত হয়েছে। এটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তার এটা কিন্তু একটা কবিতা, অর্থাৎ একটা বড় কাব্য অথবা একটা গল্প থেকে এই কবিতাটা নেওয়া আছে। সেই কাব্যটার নাম কি? রূপসী বাংলা। সভ্যতা একদিকে যেমন ক্ষয়িষ্ণু, অন্যদিকে চলে তার বিনির্মাণ। দেখো, সভ্যতা, এই যে এক একটা সভ্যতা গড়ে উঠতেছে। দেখো, আমরা কিন্তু এখন আধুনিক যুগে বসবাস করতেছি। একসময় আমরা প্রাচীন যুগে ছিলাম, মধ্যযুগে ছিলাম, এখন আমরা আধুনিক যুগে চলে আসছি। এই যে দেখো, সভ্যতার কিন্তু বিনির্মাণ চলছে। একবার একটা সভ্যতা ক্ষয় হচ্ছে, আবার আরেকটা সভ্যতা কিন্তু নির্মাণ হচ্ছে। এটাই লেখক এখানে বলেছেন। মরণশীল ব্যক্তি মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে, কিন্তু প্রকৃতিতে থাকে চিরকালের ব্যস্ততা। তো আমরা যারা মরণশীল মানুষজন আছি, আমাদের কিন্তু বয়স হলে অথবা
সৃষ্টিকর্তার ডাকে আমাদেরকে সাড়া দিয়ে চলে যেতে হয়। কিন্তু এই প্রকৃতির কি কোনো চেঞ্জ আছে? না, প্রকৃতি তার আপন গতিতে কিন্তু সে নিজের মতো ব্যস্ত আছে। মাঠে থাকে চঞ্চলতা, অবশ্যই মাঠের মধ্যে নতুন নতুন বাচ্চারা এসে, দেখো তোমরা যে মাঠটায় ছোটবেলায় খেলাধুলা করতে, এখন কি সেই মাঠে খেলাধুলা করো না? সেখানে তোমার ছোট ভাই বোনরা এখন খেলাধুলা করে, কিন্তু মাঠটা কিন্তু আগের মতোই আছে, শুধু মানুষগুলো চেঞ্জ হচ্ছে, তাই না? চালতা ফুলে পরে শীতের শিশির। তো ধরো তোমার বাড়ির সামনে গাছে একটা চালতা ফুল গাছ আছে, ঠিক আছে, আমি ধরলাম একটা চালতা গাছ আছে। এখন তুমি মারা গেলা, তুমি ছোটবেলা থেকে এই চালতা গাছে দেখছো যে চালতা ফুল ফুটতেছে, চালতা ধরতেছে, কিন্তু তুমি হঠাৎ করে একদিন মারা গেলা। এখন তুমি মারা যাওয়ার পর কি এই গাছটা চালতা ফুল ফুটানো কি বন্ধ করাই দিবে? দিবে না কিন্তু, কারণ সে তার আপন গতিতেই চলতে থাকবে। আবার দেখবা যে চালতা ফুল ফুটতেছে, সেখান থেকে চালতা হচ্ছে। তো এই জিনিসটা কিন্তু তোমার কি চিরায়তভাবে চলতে থাকবে। তুমি আসো বা তুমি চলে যাও, সেটা কোনোভাবে কোনো কিছুর প্রভাব পড়বে না। লক্ষ্মী পেঁচার কণ্ঠে ধ্বনিত হয় মঙ্গল বার্তা। দেখো এখানে একটা ইম্পর্টেন্ট লাইন, সেটা কি দেখো তো, বলা হচ্ছে লক্ষ্মী পেঁচার কণ্ঠে ধ্বনিত হয় মঙ্গল বার্তা। তো এটা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীরা যারা আছে তারা মনে করে থাকেন যে লক্ষ্মী পেঁচা যদি ডাকে, তখন ভাবেন যে হয়তো কোনো মঙ্গল আসতে যাচ্ছে, অর্থাৎ কোনো ভালো খবর তারা পেতে যাচ্ছে। তো এই জন্য আসলে এটা বলা হচ্ছে যে লক্ষ্মী পেঁচার কণ্ঠে ধ্বনিত হয় মঙ্গল বার্তা। এটা মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষায় এমসিকিউতে চলে আসতে পারে। খেয়া নৌকা চলে নদী নালাতে, অর্থাৎ কোথাও থাকে না সেই মৃত্যুর কোনো রেশ। ধরো আজকে আমি মারা গেলাম, নদীর পাড়ে আমার বাড়ি, আজকে আমি মারা গেলাম, হ্যাঁ, আমার জানাজা হচ্ছে অথবা আমার সৎকার করা হচ্ছে। তো এই সময় কি দেখবা যে নদীর পানি কি চলা বন্ধ করে দিবে? অথবা ধরো নৌকা, এই যে প্রতিনিয়ত নৌকা চলতেছে, এগুলো কি চলা বন্ধ করে দিবে না, কিন্তু তারা কিন্তু তাদের গতিতেই চলতে থাকবে। নদী তার নিজের গতিতে চলতে থাকবে, মাঝিরা তাদের নৌকা তাদের সময় মতো করে তারা নিয়ে চলে যাবে। এটার কিন্তু কোনো চেঞ্জ হবে না। তুমি মারা গেছো না তুমি জন্মগ্রহণ করেছো, এটার প্রকৃতির উপর কোনো প্রভাবই পড়ে না, সেটাই এখানে বলা হয়েছে। ফলে মৃত্যুতেই সব শেষ নয়, পৃথিবীর বহমানতা মানুষের সাধারণ মৃত্যু রহিত করতে পারে না। তো বলতেছে যে মৃত্যুই আসলে সবকিছু নয়। তুমি যে মনে করতেছো যে আমি মরে গেলেই পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, না, আসলে তুমি মরে গেলেই পৃথিবীর কিচ্ছু যায় আসবে না। পৃথিবীর বহমানতা মানুষের সাধারণ মৃত্যু রহিত করতে পারে না। বলতেছে এই যে একটা মানুষ মারা যায়, তার এই মৃত্যুটা যদিও তার ফ্যামিলিতে হয়তো, তার পরিবারে হয়তো প্রভাব পড়বে, একটু কষ্ট পাবে, শোকাহত হবে, কিন্তু এই প্রকৃতির উপরে আসলে এই জিনিসটার কোনো প্রভাব পড়বে না। প্রকৃতপক্ষে মানুষের মৃত্যু আছে, কিন্তু এই জগতে সৌন্দর্যের মৃত্যু নেই। এটা মনে রাখবা যে আমাদের মৃত্যু আছে, আমরা যারা প্রাণী আছে, জীব আছে, আমরা একটা না একটা সময় মারা যাব, কিন্তু এই প্রকৃতি কখনো কি করবে না, তার সৌন্দর্য নষ্ট করবে না, তার যেই জীবন সেটা সে ধ্বংস করবে না, এবং সে কিন্তু তার যে এই সৌন্দর্যের জগৎটা নিয়ে সে কিন্তু বহমান থাকবে। মানুষের স্বপ্নেরও মরণ নেই। তো দেখো এখানে একটা জিনিসকে কম্পেয়ার করা হচ্ছে, এই জিনিসটা একটু মনে রাখবা। দেখো প্রকৃতির যেরকম কোনো ক্ষয় নাই, প্রকৃতির যেরকম কোনো মৃত্যু নাই, ঠিক তেমনি মানুষের স্বপ্নেরও কিন্তু কোনো ধরনের মৃত্যু থাকে না। সেটা কিভাবে বলো তো? এই যে ধরো আমি জানি যে আমি একটা বয়স পরে মারা যাব, তুমি জানো যে তুমি একটা বয়স পরে মারা যাবা, কিন্তু তারপরে আমরা স্বপ্ন দেখি যে আমরা বড় হব, আমরা পড়াশোনা করব, আমরা ডাক্তার হব, আমরা ইঞ্জিনিয়ার হব, আমরা শিক্ষক হব, আমার একটা সুন্দর বাড়ি হবে, একটা পরিবার হবে, মা বাবার সাথে আনন্দ থাকবো। দেখো এই স্বপ্নগুলোর কি কখনো কোনো মৃত্যু হয় না? তুমি কিন্তু জানো যে তুমি মারা যাবা, তারপরে তুমি প্রতিনিয়তই স্বপ্ন দেখে যাচ্ছ, তাই না? তো এই জন্য বলা হচ্ছে যে প্রকৃতির যেরকম আসলে প্রকৃতির সৌন্দর্যের যেরকম মৃত্যু নাই, ঠিক তেমনি মানুষের স্বপ্নেরও কিন্তু কোনো মৃত্যু নেই। গভীর জীবন তৃষ্ণা নিয়ে এই সত্যই কবিতাটিতে অনুভূত হয়েছে। এই যে গভীর দর্শনটা, এটা কিন্তু শুধুমাত্র কবিদের পক্ষেই অনুভব করাটা সম্ভব। আমরা যারা সাধারণ মানুষজন আছি, আমরা কিন্তু এই জিনিসগুলোকে এইভাবে ভাবি না। আমরা এই যে চলতেছে, কিন্তু দেখো লেখক জিনিসটা কত সুন্দর করে ভেবেছেন যে আমরা মরে যাব, কিন্তু আমাদের স্বপ্নগুলো আসলে কখনো মরে না। হয়তো আমি মরে গেছি, অন্য কেউ আসবে, সে আবার এই স্বপ্নটা পূরণ করে ফেলবে, এরকম টাইপের জিনিসটা হয়ে থাকে। ঠিক আছে, তো আশা করছি মোটামুটি কবিতার যে মূল ভাবটা তোমরা বুঝতে পেরেছো। এখন কবিতাটা একদমই সহজ, ছোট একটা কবিতা, সেটা নিয়ে আমরা একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করে আমরা আমাদের কোশ্চেনে চলে যাব। ঠিক আছে, তাই চলো। দেখো বলা হচ্ছে সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি। স্তব্ধ মানে কি?
স্তব্ধ শব্দের অর্থ হচ্ছে নিশ্চুপ হয়ে যাওয়া। তো বলা হচ্ছে সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না, কেউ জানে। তো লেখক বলছে ধরো একটা মাঠ, এটা একটা মাঠ, আমি ধরলাম এটা একটা মাঠ। এই মাঠে ধরো এই ঘাস আছে, এই মাঠে এখানে একটা মানে খেলার জায়গা আছে, এই মাঠে এখানে একটা তোমার ধরো এই যে বাচ্চা কাচ্চারা খেলাধুলা করতেছে, তারপর হচ্ছে ধরো এখানে একটা গরু হচ্ছে ঘাস খাইতেছে, ধরলাম একটা গরু ঘাস খাইতেছে। তো এই যে চিরায়ত একটা নিয়মে প্রকৃতি চলছে, এই মাঠ কিন্তু কখনো স্তব্ধ হবে না। তুমি চলে যাবা, আরেক দল আসবে, আরেক দল চলে যাবে, আরেক দল আসবে। লেখক এটাই বলেছেন। এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। বলা হচ্ছে এই যে নদীগুলো চলতেছে তারা কিন্তু নক্ষত্রের নিচে, অর্থাৎ উপরের আকাশের নিচে যে নদীগুলো আছে সেই নদীগুলো কিন্তু তাদের দেখার স্বপ্নটা কখনো থেমে থাকে না। দেখো সেদিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। এই যে ধরো যারা নদীতে নৌকা বাইছে তারাও কিন্তু একটা স্বপ্ন দেখে থাকে, এই যে নদীটা বয়ে চলছে এটা একটা নদীর স্বপ্ন। তো এই স্বপ্নগুলোর কখনো মৃত্যু হয় না, কখনো তারা স্তব্ধ হয় না, তারা চলতেই থাকে। আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে। তো লেখক তোমাকে এখানে তোমার হচ্ছে প্রশ্ন করতেছেন যে আমি যদি চলে যাই, অর্থাৎ চলে যাওয়া মানে হচ্ছে মৃত্যুবরণ করা, চলে যাওয়া মানে হচ্ছে মৃত্যুবরণ করা। তো বলা হচ্ছে আমি যদি চলে যাই, আমি চলে যাবে বলে কি এই চালতা ফুল গাছে, দেখো এটা কিন্তু একটা ফুল, মনে রাখবা এই চালতাটা কিন্তু একটা ফুল। যদি বলা হয় তোমার এই কবিতায় সেই দিন এই মাঠ কবিতায় কোন ফুলের কথা বলা হয়েছে, তাহলে আমরা কিন্তু অ্যান্সার করবো চালতা ফুল। চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে। ধরো একটা চালতা ফুল ভোরে একদম শীতের সকালে তুমি যদি দেখো একটা গাছে একটা চালতা ফুলের মধ্যে কুয়াশার পানি পড়ে আছে, এটা দেখতে যে একটা গভীর সৌন্দর্য বোধ, হ্যাঁ এটা দেখতে যে একটা চোখের প্রশান্তি, এই জিনিসটা কি কখনো থেমে যাবে? যদি আমি মারা যাই অথবা লেখক মারা যায় কখনো কিন্তু থেমে যাবে না। নরম গন্ধের ঢেউয়ে এই যে ধরো চালতা ফুলটা শিশিরে ভিজার পর যে একটা গন্ধ বের হয়, তো এই গন্ধটার কারণে, হ্যাঁ এই গন্ধটা বের হলে যে একটা সৌন্দর্য, এই সৌন্দর্যটা কি কখনো থেমে যাবে? থেমে যাবে না। লক্ষ্মী পেঁচে গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে। বলছে লেখক বলছে যে আমি যদি মারা যাই তাহলে কি লক্ষ্মী পেঁচা আর কখনো মঙ্গল বার্তার গান গাবে না? সে কি চুপ হয়ে যাবে? না, এটা তো কখনো সম্ভব না। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। বলা হচ্ছে এই যে সোনার স্বপ্নের স্বাদ, এই যে আমরা এত স্বপ্ন দেখি, এত কিছু করি, এগুলো তো কখনো ঝরে পড়ে না। এরা কি এই স্বপ্নগুলো কিন্তু আমরা মারা যাই কিন্তু আমাদের স্বপ্নগুলো কিন্তু এই পৃথিবীতে রয়ে যায়। চারদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব। কলরব শব্দের অর্থ কি? কলরব শব্দের অর্থ হচ্ছে কোলাহল, মানে মানুষের কোলাহল, ঠিক আছে, কোলাহল। বলা হচ্ছে চারদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কোলাহল। ধরো একজন মাঝি যখন নৌকা চালায় তখন দেখবা যে রাতের বেলা সে যখন নৌকা চালায় সে কিন্তু কি দেখতে পায় না, তোমার রাস্তা দেখতে পায় না নদীর মধ্যে। তো তখন সে কি করে একটা ছোট হারিকেনের মধ্যে একটু ছোট্ট আলো জ্বালিয়ে রাখে, যেন সেই আলোটা দেখে দেখে সে কি করে তার রাস্তাটা চিনতে পারে। এবং দেখো একটা ভিজা ভিজা গন্ধ থাকে, কারণ সে তো নদীতে মাছ ধরে অথবা সে নৌকা চালাচ্ছে, তার শরীরে একটা ভেজা ভেজা গন্ধ থাকে। এবং এই যে মৃদু কলরব, আশেপাশে এত কোনো কি তোমার সাউন্ড নেই, আস্তে আস্তে মানুষের কথাবার্তা শোনা যাচ্ছে, এটা দেখতে যে একটা সৌন্দর্য, সেই সৌন্দর্যটাও কিন্তু লেখক আমাদের কবিতায় ফুটিয়ে তুলেছেন। খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। এই যে এভাবে একজন মাঝি যখন নৌকাগুলো নিয়ে আসছে, সেই নৌকাগুলোকে তোমার নদীর পাশেই কিন্তু তারা এসে ভিড় করছে একদম রাতের বেলা, সন্ধ্যার পরে। পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল। এই যে ধরো এই যে একজন নৌকা নিয়ে একজন মাঝি আসতেছে, সে তার নৌকাটা এখানে রাখতেছে, হয়তো আজকে সে মারা যাবে, কালকে আরেকজন মাঝি এসে কিন্তু এখানে তার নৌকা রাখবে। কিন্তু দেখো নৌকা আর পৃথিবী, নৌকা পৃথিবী নদী এরা কিন্তু রয়ে যাচ্ছে, কিন্তু মানুষগুলো শুধু চলে যাচ্ছে, ঠিক আছে। এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে গেছে। তো ধুলো হয়ে গেছে কি এশিরীয় সভ্যতা, আর ছাই হয়ে গেছে কি বেবিলন সভ্যতা। দেখো এশিরিয়া এবং হচ্ছে বেবিলন, এটা হচ্ছে দুটা সভ্যতা ছিল, কিন্তু কালের বিবর্তনে তারা কিন্তু ধ্বংস হয়ে গেছে। তো দেখো এই লাইনটা দ্বারা কিন্তু বোঝানো হয়েছে যে আমরা মানব জাতিরা কিন্তু ধ্বংসে পরিণত হই, কিন্তু এই পৃথিবীর কোনো সৌন্দর্যই কি হয় না, তোমার পরিবর্তন হয় না অথবা ধ্বংস হয় না, বরং আরো নতুন নতুন বিনির্মাণ চলতে থাকে, কাজ চলতে থাকে। তো এইভাবেই কিন্তু সৌন্দর্য বৃদ্ধি পায়। তো আশা করছি এই কবিতাটা মোটামুটি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো এখান থেকে যদি সৃজনশীল আসে, আমরা পরীক্ষায় কি ধরনের সৃজনশীল লিখবো। দেখো
এই কবিতা থেকে সৃজনশীল অ্যান্সার করা কিন্তু ভীষণ সহজ কাজ। কিভাবে? এই পুরো কবিতা জুড়ে জাস্ট দুইটা কথা বলা হয়েছে। সেই দুইটা কথা কি কি? একটা হচ্ছে এই যে মানুষের ক্ষণস্থায়ী মানব জীবন, আমাদের জীবনটা যে ক্ষণস্থায়ী, মানে ক্ষণস্থায়ী মানে কি? মানে অল্প সময় আমরা এই পৃথিবীতে থাকি। তারপরে দেখো এই নশ্বর মানব জীবন, নশ্বর মানব জীবন মানে হচ্ছে মানুষ যে মরণশীল সেই জিনিসটাকে বলা হচ্ছে নশ্বর মানব জীবন। আর শাশ্বত প্রকৃতি চেতনা, শাশ্বত প্রকৃতি চেতনা মানে হচ্ছে চিরায়ত নিয়মে এই প্রকৃতি কিন্তু ছুটে চলে, তার কোনো কিন্তু মৃত্যু নেই। প্রকৃতি অবিনশ্বরতা, অর্থাৎ চিরকাল যে সে স্থায়ী, প্রকৃতির যে সৌন্দর্য সেটা যে চিরকাল স্থায়িত্ব লাভ করেছে সেই জিনিসটাই কিন্তু বলা হয়েছে। এখন ধরো তোমার পাঠ্য প্রশ্নে, পরীক্ষার প্রশ্নে যদি আসে, ধরো একটা উদ্দীপক দেওয়া হলো, সেই উদ্দীপকে হ্যাঁ একটা প্রকৃতির বর্ণনা দেওয়া হয়েছে, অথবা ধরো কোনো একটা পরিবেশের সুন্দর একটা দৃশ্যের বর্ণনা দেওয়া হয়েছে। যদি বলে যে তোমার পাঠ্য বইয়ের কোন কবিতার মূল ভাবের সাথে মিল আছে, তখন তুমি বলবা সেই দিন এই মাঠ কবিতার এই যে প্রকৃতির অবিনশ্বরতা বা প্রকৃতির শাশ্বত রূপের সাথে কিন্তু উদ্দীপকের মিল আছে। আবার এরকম যদি বলে যে মানুষ মরণশীল, হ্যাঁ আমরা ছুটে চলি পৃথিবীর নিয়মে, কিন্তু একটা সময় পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হয়, হ্যাঁ আমাদের কেউ হয়তো আমরা স্বর্গে যাই, কেউ আবার নরকে যাই। তো এই জিনিসটা যদি বলা হয় তোমার প্রশ্নে, যদি বলা হয় সেই দিন এই মাঠ কবিতার কোন অংশের সাথে মিল আছে, তখন তুমি বলবা এই যে মানব জীবন যে ক্ষণস্থায়ী এবং মানুষ যে নশ্বর, অর্থাৎ মানুষ যে মৃত্যু মরণশীল সেই দিকটার সাথে কিন্তু তুলনা করা হয়েছে। তো এই দুইটা জিনিস যদি তোমার মাথায় থাকে, তুমি যে কোনো ধরনের সৃজনশীল প্রশ্নের অ্যান্সার কিন্তু এই কবিতা থেকে করতে পারবা। জাস্ট দুইটা জিনিস মনে রাখবা, কি কি বলতো? সেটা হচ্ছে মানব জীবন কি, মানব জীবন নশ্বর আর প্রকৃতি হচ্ছে অবিনশ্বর। তারপরে মানব জীবন ক্ষণস্থায়ী আর প্রকৃতি হচ্ছে চিরায়ত শাশ্বত রূপে সে কিন্তু ছুটে চলছে। এই দুইটা জিনিস যদি তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তুমি যে কোনো কোশ্চেনের অ্যান্সার করতে পারবা, আমি মনে প্রাণে বিশ্বাস করি। তাহলে চলো এখন হচ্ছে আমরা আমাদের বিগত বছরের যে প্রশ্নগুলো এসছে, মানে আমাদের এমসিকিউ প্রশ্নগুলো, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো এই এমসিকিউ তোমাদের কাছে কবিতাটা পড়ে মনে হচ্ছে না খুব সহজ, কিন্তু এমসিকিউ করতে গেলে খুব কনফিউশন কাজ করে, প্রায় সিমিলার অর্থাৎ প্রায় সেম সব কয়টা অপশন থাকে। তো সেখান থেকে দেখবা আজকে আমরা প্রচুর কোশ্চেন সলভ করব, যত বেশি প্রশ্ন সলভ করব ততই কিন্তু আমরা কি হবে, আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। তাহলে চলো প্রথম প্রশ্নে আমরা চলে যাই। প্রথম প্রশ্ন কিন্তু এই যে ঢাকা বোর্ডে 2022 সালের একটি প্রশ্ন। এখানে কি বলা হয়েছে দেখো তো, এখানে কি প্রথম প্রশ্নটা একটু পড়ো। আমি তো মরে যাব রেখে যাব সবই, এই গানের কথার সাথে সেই দিন এই মাঠ কবিতার কোন ভাবে সঙ্গতি আছে? এটা একটা গান আছে না, আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই, তারপরে কি জানো, আসস নি কেউ সঙ্গে সাথী সঙ্গে নি কেউ যাবি, এটা কিন্তু একটা গান, ঠিক আছে? যদি আমি অত ভালো পারি না, সুরটা ভুলে গেছি। তো আমি তো মরে যাব রেখে যাব সবই, আমি মরে যাব মানে মানুষ, একজন মানুষ বলছে যে সে মরে যাবে কিন্তু সে সব কিছু রেখে যাবে। তো এই যে তোমার ভাবটা, এই ভাবটার সাথে তোমার সেই দিন এই মাঠ কবিতার কোন ভাবের মিল আছে? দেখো যে মৃত্যু চেতনা, প্রকৃতির বহমানতা, মানুষের স্বপ্নময়তা, কৃত্রিমতার ধ্বংস। তাহলে ধরো আমি তোমাদেরকে আগেই বলেছি যে আমাদের বাদ দিতে হবে, অপশনগুলো বাদ দিয়ে আমরা চিন্তা করি। দেখো কৃত্রিমতার ধ্বংস, এখানে কিন্তু কৃত্রিম কোনো জিনিসের কথা বলা হয় নাই। মানুষের স্বপ্নময়তা, দেখো আমি তো মরে যাব রেখে যাব সবই, সে কি এখানে কোনো স্বপ্ন দেখছে? দেখছে না কিন্তু, তাহলে এটাও বাদ। প্রকৃতির বহমানতা, দেখো এখানে আমি তো মরে যাব রেখে যাব সবই, এই কথাটা দ্বারা কিন্তু মানব জীবনের কথা বলা হয়েছে, এখানে কিন্তু প্রকৃতির কথা বলা নাই, তাহলে প্রকৃতির বহমানতা বাদ। তাহলে আর কোনটা বাকি থাকছে? একটা অপশন বাকি থাকছে, সেটা হচ্ছে আমাদের মৃত্যু চেতনা। দেখো এই যে মানুষের যে মৃত্যু চেতনা, আমরা যে মারা যাই, আমরা কিন্তু এই পৃথিবীতে চিরকাল স্থায়ী থাকতে পারি না, এই জিনিসটাই কিন্তু এই উদ্দীপকের এই গানের লাইনটা দ্বারা বোঝানো হয়েছে। তাহলে অ্যান্সার কি হবে? দেখো চলো সঠিক অ্যান্সারটা আমরা দেখি। সঠিক অ্যান্সার কিন্তু মৃত্যু চেতনা। তাহলে এই লাইনটা দ্বারা কি বোঝানো হয়েছে? মৃত্যু চেতনাকে বোঝানো হয়েছে। তারপরে দেখো সেই দিন এই মাঠ কবিতায় কোনটি শিশিরের জলে ভিজে রহস্যময় সৌন্দর্য ফুটে ওঠে? বলো তো, আমি বলেছিলাম সকালবেলা একদম শীতের সকালে শিশির ভেজা একটা জিনিস শিশিরে ভিজে থাকে এবং সেটার অপরূপ একটা সৌন্দর্য সৃষ্টি হয়। সেটা কি বলো তো? সেটা কি মাঠ, নদী, চালতা ফুল নাকি লক্ষ্মী পেঁচা? এক্স্যাক্টলি চালতা ফুল। অর্থাৎ এই চালতা ফুলে কিন্তু ভোরের সকালে যখন এর উপরে কুয়াশা পড়ে থাকে তখন দেখতে এটার অসম্ভব রকমের সুন্দর লাগে। তারপর চলো নেক্সট আমরা অ্যান্সার দেখে ফেলেছি, সেটা হচ্ছে চালতা ফুল। তারপরে দেখো কবি শিশিরের জলে কোন ফুল ভেজার কথা বলেছেন? খুবই সহজ প্রশ্ন,
কুমিল্লা বোর্ড, দেখো কুমিল্লা বোর্ডেও এত সহজ প্রশ্ন এসছে। কুমিল্লা বোর্ড 2022-এ আসা প্রশ্ন, যে তোমার এখানে বলা হচ্ছে শিশিরের জলে কোন ফুল ভেজার কথা বলা হয়েছে। একটা ফুলের নামই আমাদের বইয়ে আছে সেই দিন এই মাঠ কবিতায়, সেটা হচ্ছে কি ফুল বলো তো? সেটা কিন্তু আমাদের চালতা ফুল। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু হবে চালতা ফুল। ইজি লাগছে না? আরো সহজ সহজ কিন্তু প্রশ্ন আমরা সলভ করব। পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল বলতে কি বোঝানো হয়েছে বলো তো? এই যে পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল, কাদের গল্প? আমাদের গল্প নাকি তোমাদের গল্প? আমরা কিন্তু নশ্বর, অর্থাৎ আমরা মারা যাব, আমাদের গল্পগুলো কিন্তু থাকবে না। তাহলে কি চিরকাল থেকে যাবে? প্রকৃতি চিরকাল থেকে যাবে, তাই না? তাহলে দেখো এই লাইনের সাথে আমরা কোন অপশনটার মিল দেখতে পাচ্ছি? প্রকৃতির অবিনশ্বরতা, বিস্ময়কর সৌন্দর্য, অসাধারণ ঐশ্বর্য, ক্ষয়িষ্ণু হওয়া। দেখো ক্ষয়িষ্ণু হওয়া যদি হইতো তাহলে আমাদের মানব জীবন সম্পর্কে যদি বলা হইতো তাহলে আমরা বলতাম যে ক্ষয়িষ্ণু হওয়াকে বোঝাচ্ছে, কিন্তু এখানে এইসব গল্প বেঁচে রবে চিরকাল, তার মানে এই প্রকৃতির যে অবিনশ্বরতা, অর্থাৎ অবিনশ্বর মানে যেটা নশ্বর না, যেটার মরণ হয় না, যেটা সবসময় টিকে থাকে, সেটাকে বলা হচ্ছে। তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে প্রকৃতির অবিনশ্বরতা। ক্লিয়ার? তাহলে চলো নেক্সট প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল, এখানে এইসব গল্প দ্বারা কি বোঝানো হয়েছে? দেখো প্রশ্ন সেম, শুধুমাত্র অপশন মানে আমার হচ্ছে লাইনটা সেম কিন্তু প্রশ্নটা আলাদাভাবে করা। দেখো এটা যশোর বোর্ড 2022 সালে আসা একটি প্রশ্ন, একদম সাম্প্রতিক প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদের সলভ করাচ্ছি। তো এখানে পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল, এখানে এইসব গল্প দ্বারা আসলে কি বোঝানো হয়েছে? মানুষের বিচরণ, আমাদের কথা না, সৌন্দর্যের উপমা, প্রাণের প্রবাহ, নাকি সভ্যতার নিত্য অনুষঙ্গ? দেখো মানুষের বিচরণ এবং সভ্যতার নিত্য অনুষঙ্গ এই দুইটা কিন্তু হবে না, কারণ এই দুইটা আমাদের মানব জীবনের সাথে কিন্তু এই দুইটা কানেক্টেড। কিন্তু এখানে কি বলা হয়েছে? এখানে পৃথিবীর কথা বলা হয়েছে, পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল। তাহলে বলো তো পৃথিবীর কোন জিনিসটা চিরকাল বেঁচে থাকে? এই যে পৃথিবীর সৌন্দর্যটা, পৃথিবী যে ছুটে চলছে সে তার আপন গতিতে বহমান, এই যে সৌন্দর্যটা, এই যে তোমার সৌন্দর্যের যে উপমা, এই উপমাটাই কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এইসব গল্প দ্বারা কিন্তু সৌন্দর্যের উপমাকে বোঝানো হচ্ছে। তোমরা যদি এইভাবে প্রত্যেকটা অপশন বিশ্লেষণ করে পড়ো তাহলে কিন্তু পরীক্ষার হলে আর একটা জিনিস নিয়েও কনফিউশন থাকবে না। তাহলে চলো আমরা নেক্সট উত্তরটা দেখে নিয়েছি, সৌন্দর্যের উপমা। নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে নরম গন্ধের ঢেউয়ে? বলা হচ্ছে চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে নরম গন্ধের ঢেউয়ে? এটা দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে বলো তো? এই যে চালতা ফুল সে কিন্তু সব সময় ফুটতেছে এবং শিশিরের জলে কিন্তু তার গায়ে পানি পড়তেছে, এটা কিন্তু কি বলো তো? এটা চিরায়ত একটা রূপ, এটা সব সময় চলে আসতেছে। তাহলে এই যে জিনিসটা, এটা কোন অপশনটার সাথে মিল আছে? প্রকৃতির শাশ্বত রূপ, সৌন্দর্য বোধ, কল্পনার প্রসার, নাকি প্রকৃতির বৈচিত্র্য? দেখো এই যে আমি বলেছিলাম না যে চালতা ফুল কিন্তু সবসময় ফুটছে, তার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, সে তার নিজের মতো করে ফুটে চলছে। তো এই যে তার নিজের মতো করে ছুটে চলা, তার মৃত্যু হচ্ছে না, অর্থাৎ তার এই যে চিরায়ত একটা শাশ্বত রূপ, সেই রূপটাই কিন্তু আমরা এই প্রশ্নটি দ্বারা পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে দেখো অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু প্রকৃতির শাশ্বত রূপ। বুঝতে পেরেছো? তারপরে চলো নেক্সট প্রশ্নে চলে যাই। আচ্ছা একটা উদ্দীপকের মতো আছে ছোট্ট করে, সেখান থেকে আমাদেরকে অ্যান্সার করতে হবে। দেখো কি বলা হয়েছে? রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পারলে, ডিঙ্গা বায় রাঙ্গা মেঘ সাতরায়ে অন্ধকারে আসিতেছে নীরে, দেখিবে ধবল বক আমারে পারে তুমি ইহাদের ভিড়ে। আচ্ছা কেউ একজন বলছে যে রূপসার ঘোলা জলে, রূপসা হচ্ছে একটা নদী, রূপসা নদী, সে রূপসা নদীর ঘোলা জলে হয়তো একটা কিশোর একটা সাদা ছেঁড়া পালে ডিঙ্গা নিয়ে, ডিঙ্গা মানে কি? ডিঙ্গা মানে হচ্ছে নৌকা নিয়ে সে হচ্ছে কি করতেছে? নৌকা নিয়ে সে তোমার মেঘ সাতরায়ে, আকাশে অনেক মেঘ, সে সাতরায়ে অন্ধকারে কিন্তু সে আসছে নীরে, নীরে মানে হচ্ছে বাড়িতে, ঠিক আছে? দেখিবে ধবল বক আমারে পারে তুমি ইহাদের ভিড়ে। তো দেখা হচ্ছে যে ধবল বক, অর্থাৎ ধবল মানে হচ্ছে সাদা, সাদা বক যদি তুমি নদীর পাড়ে দেখো তখন দেখবা যে এদের মাঝখানেই আমি আসলে কি বিরাজ করছি। আচ্ছা বলো তো এটা কি কখনো সম্ভব?
ধরো মানে লেখক এখানে যে কবি যে কথাটা বলেছেন এটার দ্বারা কিন্তু লেখক বোঝাতে চাচ্ছেন যে তিনি আসলে মারা যাননি, তিনি এই প্রকৃতির মধ্যেই আছেন। অর্থাৎ এই যে একটা বালক ছিঁড়া একটা নৌকা নিয়ে, পালতোলা নৌকা নিয়ে সে পাড়ে আসলো, হ্যাঁ, এটার যে দেখতে একটা সৌন্দর্য, তো লেখক বলছেন যে আমি সেই সৌন্দর্যের মধ্যেই বেঁচে আছি। এবং তিনি আবার বলছে যে এই যে বক যে তোমার নদীর পাড়ে বসে আছে, তো এই বককে দেখতে যে সুন্দর লাগে, এই সৌন্দর্যের মধ্যে কিন্তু আমি আছি। কিন্তু আদৌ কি এটা সম্ভব না, এটা লেখকদের ভাষা আর কি। আচ্ছা, উদ্দীপকের ভাবের বিপরীত চিত্র ফুটে উঠেছে সেই দিন এই মাঠ কবিতার কোন উক্তিটিতে? দেখো, অবশ্যই কিন্তু বিপরীত চিত্র ফুটে উঠেছে, কারণ আমাদের লেখক কিন্তু বলেছে মানব জাতি কখনো এই পৃথিবীতে টিকতে পারে না, অথবা তারা একসময় কি এই পৃথিবী ছেড়ে চলে যায়, তাদের আর কোনো সম্ভাবনা নেই এই পৃথিবীতে ফিরে আসার। তো তাহলে এখানে কিন্তু দেখো লেখক বলতেছেন সে কিন্তু ফিরে আসছে অন্য আরেকটা রূপে। তাহলে অবশ্যই এই দুই লাইনের বিপরীত চিত্র কিন্তু আমরা আমাদের সেই দিন এই মাঠ কবিতায় দেখতে পাই। তাহলে দেখো এই বিপরীত চিত্রটা ফুটে উঠেছে কোন উক্তিটি দ্বারা? তাহলে এখান মানে হচ্ছে সে এই পৃথিবীতে বাঁচতে চাচ্ছে, কিন্তু আমাদের লেখক বলেছেন যে না, আমরা এই পৃথিবীতে বাঁচতে পারি না, আমরা কিন্তু যুগে যুগে কি হয়ে যাই, আমরা বিলীন হয়ে যাই। তাহলে আমি যদি এখন বলি যে সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, এশিরিয়া ধুলু আজ বেবিলন ছাই হয়ে আছে, সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানে, পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল। এটা কিন্তু ঠিক যে পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল, ঠিক আছে। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, ঠিক আছে, সব ঠিক আছে। কিন্তু এখানে বলা হচ্ছে যে তোমার পাঠ্য বইয়ের যে বিপরীত চিত্র, এটা কিন্তু বিপরীত চিত্র। তোমার পাঠ্য বইয়ে বলা আছে যে আমরা মানব জাতিরা সভ্যতায় কিন্তু বিলীন হয়ে যায়, কিন্তু লেখক এখানে বলছেন যে না, আমি বিলীন হব না, আমি মরার পরে আবার ফিরে আসব, আমি বক হয়ে ফিরে আসব, আমি হচ্ছে তোমার কি হয়ে একটা বালক হয়ে ফিরে আসব। তাহলে আমি এখানে বলতে পারি না যে এশিরিয়া ধুলু আজ বেবিলন ছাই হয়ে আছে, এই লাইন দ্বারা যখন আমাদের জীবনানন্দ দাশ বলেছিলেন যে আমাদের মানব জাতির কি হয়ে যায়, বিলীন হয়ে যায়, কিন্তু এটার বিপরীত চিত্রই কিন্তু আমরা উপরে দেখতে পাচ্ছি। তাহলে এই যে বিপরীত চিত্রটা আমরা এই লাইনটা দ্বারা কিন্তু খুঁজে বের করে ফেলতে পারবো, ঠিক আছে। তাহলে চলো, এই যে দেখো অ্যান্সার হচ্ছে বি। নেক্সট প্রশ্নে চলে যাই। সোনার স্বপ্নের স্বাদ বলতে কবি জীবনানন্দ দাশ কি বুঝিয়েছেন বলো তো? এই যে সোনার স্বপ্নের স্বাদ, এই লাইনটা দ্বারা, এটা কিন্তু তোমরা একটু মনে রাখবা। এই কয়েকটা এমসিকিউ দেখবা আমি যেগুলোতে বলবো যে মনে রাখার জন্য, এগুলো পরীক্ষায় বারবার আসে। এই সোনার স্বপ্নের স্বাদ ধারা কিন্তু তোমার প্রকৃতির যে রহস্যময় সৌন্দর্য সেটাকে বোঝানো হচ্ছে। এটা আবার রিপিট আসবে অনেকগুলো প্রশ্নে, সেজন্য আমি তোমাদেরকে বলে রাখছি যে সোনার স্বপ্নের স্বাদ বলতে কবি জীবনানন্দ দাশ কি বুঝিয়েছেন, সেটা হচ্ছে প্রকৃতির যে রহস্যময় সৌন্দর্য, সেই সৌন্দর্যটাকে লেখক বলেছেন সোনার স্বপ্নের স্বাদ। ক্লিয়ার তোমাদের কাছে? তারপরে পরবর্তী প্রশ্নে চলে যাই। বেলা অবেলা কালবেলা গ্রন্থটি কার লেখা? যেহেতু এই কবিতাটা আমরা এখন পড়ছি জীবনানন্দ দাশের, তার মানে বুঝতে পারছি যে জীবনানন্দ দাশেরই একটি তোমার কি এখানে কি বলা হচ্ছে, গ্রন্থ। কিন্তু তোমাদেরকে আমি বলেছি যে লেখক পরিচিতিটা তোমাদেরকে পড়তে হবে, লেখক পরিচিতি অবশ্যই তোমাদেরকে পড়তে হবে, এটা কিন্তু তোমাদের পড়া মাস্ট। এখানে লেখক পরিচিতির মধ্যে কিন্তু আমরা তার জন্ম, তারপর হচ্ছে তার মৃত্যু, তারপর হচ্ছে তার কাব্যগ্রন্থ এই সব কিছু, তারপরে তার সে হচ্ছে তাকে কি ধরনের, তাকে কি কবি বলা হয়ে থাকে, কি কবি বলা হয়, এগুলো হয়তো অন্য কোনো জায়গায় তোমরা পাইতে পারো। কি কবি তাকে বলা হয়ে থাকে, তার লেখনীর ধরন কি ছিল, তার কাব্যের ধরন, তার লেখনীর ধরন কেমন ছিল, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আমরা একটু পড়ে ফেলবো। তাহলে এটা জানি যে বেলা অবেলা কালবেলা গ্রন্থটি হচ্ছে তোমার জীবনানন্দ দাশের লেখা একটি গ্রন্থ, ঠিক আছে। তারপরে দেখো জীবনানন্দ দাশের কবিতার মৌলিক প্রেরণা কোনটি? এটা যখন তুমি লেখক পরিচিতি পাবা সুন্দর করে কিন্তু সেখানে লেখা আছে যে জীবনানন্দ দাশের কবিতার যে মৌলিক প্রেরণা মানে হচ্ছে তার কবিতায় আসলে তিনি সবসময় একটা জিনিসকে বেশি প্রায়োরিটি দিতেন। সেটা কোন জিনিসটা? সেটা হচ্ছে প্রকৃতির যে রহস্যময় সৌন্দর্য, প্রকৃতির যে রহস্যতা, এই জন্য তাকে কিন্তু প্রকৃতির কবিও বলা হয়ে থাকে। তো এই যে জীবনানন্দ দাশ যে প্রকৃতির সৌন্দর্য নিয়ে সবসময় তিনি লেখালেখি করতেন, তো এটাই ছিল আসলে তার লেখার মধ্যে তার মৌলিক যে হচ্ছে প্রেরণাটা, সেটা কি হবে? প্রকৃতির রহস্যময় সৌন্দর্য। কি হবে? প্রকৃতির রহস্যময় সৌন্দর্য। তারপরে দেখো চলে যাই, পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল বলতে কবি কি বুঝিয়েছেন? সভ্যতার বিনির্মাণ, মানুষের নম্রতা,
সময় গতিশীল, প্রকৃতি চিরন্তন। এই যে সবকিছু, এই যে পৃথিবীর গল্প করা চিরকাল রয়ে যাবে, তার মানে কি সভ্যতা, তার মানে কি হবে বলতো, সভ্যতার বিনির্মাণ হবে না, তার মানে হচ্ছে প্রকৃতি চিরকাল রয়ে যাবে। আমরা চলে যাব, সভ্যতা নষ্ট হয়ে যাবে, কিন্তু প্রকৃতি চিরকাল টিকে থাকবে। তারপরে দেখো, আমার দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন, শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন। দেখো, উদ্দীপকের ভাবনা সেই দিন এই মাঠ কবিতার নিচের কোন ভাবনার সাথে তোমার মিল আছে? দেখো, এখানে বলা আছে আমার দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন, তার মানে সে তার নিজের দেশের যে সৌন্দর্য, মাটির যে একটা গন্ধের সৌন্দর্য, সেই সৌন্দর্যে সে একদম বিভোর হয়ে আছে। এবং শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন, এই যে প্রকৃতি, সে তার দেশের যে শ্যামল কোমল অর্থাৎ সবুজ যে গাছগাছালি, সবুজ যে রং, এই জিনিসটাকে কিন্তু সে খুব বেশি পছন্দ করছে, অর্থাৎ সে প্রকৃতি প্রেমী বলা যাইতে পারে। তাহলে দেখো, এই জিনিসটা সেই দিন এই মাঠ কবিতার কোন অংশের সাথে মিল আছে সেটা আমরা বলতে পারি না। প্রকৃতির যে সৌন্দর্য অনুধাবন, সেই দিক থেকে এই দুইটা জিনিসের মধ্যে মিল আছে, বলো এটা আমরা বলতে পারি না? অবশ্যই বলতে পারি। প্রকৃতির যে সৌন্দর্যটা, এটা অনুধাবন কিন্তু সবাই করতে পারে না। তো উদ্দীপকে যেহেতু কবি পেরেছেন, তো সেটা আমাদের পাঠ্য বইয়ের কবিতার কবি কিভাবে পেরেছেন সেটার সাথে জাস্ট আমরা মিল করে দিব। সেটা কি পেলাম? সেটা হচ্ছে প্রকৃতির সৌন্দর্য অনুধাবনের মধ্য দিয়ে উদ্দীপক এবং আমার পাঠ্য বইয়ের সেই দিন এই মাঠ কবিতার কিন্তু একটা মিল রয়েছে। তারপর চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। এখানে লেখক আসলে বলছেন যে উদ্দীপকটার মধ্যে বলছেন যে আমি যদি মরে যাই তাহলে আমি আবার ফিরে আসব, কিভাবে? হয়তো শালিকের বেশে, হয়তো হচ্ছে তোমার এখানে আরো কি কি বলছে, হয়তো নবান্নের যে ধান, সেই ধানের মধ্য দিয়ে, অথবা শঙ্খচিলের বেশে, অথবা ধানের সিঁড়ির যে তীর, মানে ধান সিঁড়িটির তীর, অর্থাৎ তোমার হচ্ছে মাঠের যে ধানের ক্ষেতের পাশে যে সৌন্দর্যটা, সেইখানে হয়তো লেখককে খুঁজে পাওয়া যাবে। কিন্তু আমরা জানি আমরা কিন্তু মরণশীল, এবং সেই দিন এই মাঠ কবিতা কিন্তু কবি বলেছেন যে আমরা নশ্বর, অর্থাৎ আমরা মৃত্যুবরণ করব। তাহলে দেখো যে উদ্দীপকটির সাথে নিচের কোন কবিতার মিল পাওয়া যায়? আমরা বলতে পারি না যে এই যে ধরো, এই যে প্রকৃতির একটা বর্ণনার দিক থেকে উদ্দীপকটার সাথে কিন্তু আমরা আমাদের পাঠ্য বইয়ের সেই দিন এই মাঠ কবিতার একটা মিল দেখতে পাই, তাই না? ক্লিয়ার? সহজ না? তারপরে দেখো, নেক্সট চলে যাই। সেই দিন এই মাঠ কবিতার শান্ত বাতি ভিজে গন্ধ মৃদু কলরব, এগুলো কবির কোন ভাবনার ইঙ্গিতবাহী? এই যে ধরো শান্ত বাতি, মৃদু কলরব, তারপর হচ্ছে এই জিনিসগুলা কি বলতো? এটা প্রকৃতির চিরায়ত একটা নিয়ম না? তাহলে এই জিনিসটা আমাদের পাঠ্য বইয়ে কোন ভাবনার সাথে সম্পর্কযুক্ত? মানবের মৃত্যু চেতনা, প্রকৃতির চিরায়ত রূপ, প্রকৃতির রহস্যময়তা, মানব মনের অস্থিরতা। তাহলে সেটা কি হবে? অ্যান্সার বলো তো, বলো, তোমরাই অ্যান্সার করো, কি হবে? এখানে কিন্তু প্রকৃতির সৌন্দর্য বলা হয়েছে, এই যে ধরো কবিতার শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, অর্থাৎ প্রকৃতির যে চিরায়ত রূপ, এই যে সবসময় এই জিনিসটা চলে আসছে, সেটাকে কিন্তু মিন করা হচ্ছে। তারপরে চলে যাই, সেই দিন এই মাঠ কবিতার স্বল্পকে শোনার সাথে, এটা স্বল্প নয়, সরি, এটা হবে তোমার কি হবে? স্বপ্ন। এটা হবে স্বপ্নকে সোনার সাথে তুলনা করা হয়েছে কেন বলো তো? কেন? স্বপ্ন জিনিসটাকে লেখক কিভাবে দেখেছেন? বলেছেন যে মানুষ মারা যায় কিন্তু তার স্বপ্নটা চিরন্তর থেকে যায়। তো এই যে স্বপ্নটা চিরকাল থেকে যায়, তো এই স্বপ্নকে সোনার সাথে তুলনা করেছেন। কারণ এই যে সোনা, দেখো সোনা মানে কিন্তু এখানে আবার তোমরা স্বর্ণগয়না মনে করো না, এটা কিন্তু প্রকৃতির সৌন্দর্যকে বোঝানো হচ্ছে, প্রকৃতির সৌন্দর্যকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? তাহলে এই যে প্রকৃতির সৌন্দর্যের সাথে কিন্তু স্বপ্নকে লেখক তুলনা করেছেন, কারণ প্রকৃতি হচ্ছে চিরন্তন বয়ে চলে, ঠিক তেমনি স্বপ্ন কিন্তু চিরকাল রয়ে যায়। তাহলে এই দুটা দিক থেকে কিন্তু তাদের একটা মিল আছে, তাই না? তাহলে অ্যান্সার হবে চিরন্তন। বুঝতে পেরেছো? নেক্সট চলে যাই আমরা। কবি স্বপ্নকে কিসের সাথে তুলনা করেছেন? একটু আগেই আমরা পড়ে আসলাম, কবি স্বপ্নকে সোনার সাথে তুলনা করেছেন। কিসের সাথে? সোনার সাথে তুলনা করেছেন। নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, এতে কি প্রকাশ পেয়েছে বলতো? এই যে সোনার স্বপ্নের যে স্বাদ, এটা পৃথিবীতে কবে আর ঝরে, অর্থাৎ
এই যে প্রকৃতির যে সৌন্দর্য সেটা যেরকম কখনো ঝরে পড়ে না, এবং আমাদের কল্পনাগুলো স্বপ্নগুলোও কিন্তু কখনো ঝরে পড়ে না। তো এটা দ্বারা আসলে কি বোঝানো হয়েছে? প্রাকৃতিক সৌন্দর্য, প্রকৃতির রহস্যময়তা, মানুষের স্বপ্নময়তা, প্রকৃতির শাশ্বত রূপ। দেখো এখানে সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, এটা হচ্ছে দেখো এখানে প্রকৃতির একটা রহস্য চিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে। কিভাবে? দেখো যে এই যে প্রকৃতির যে একটা সৌন্দর্য, এই সৌন্দর্যের মধ্যে কিন্তু একটা রহস্য লুকিয়ে থাকে। তো এই রহস্যটা কিন্তু কোনোভাবে না কোনোভাবে আমরা আমাদের স্বপ্নের সাথেও কম্পেয়ার করতে পারি। তো এই দুইটা দিক থেকে কিন্তু আমরা বলতে পারি অ্যান্সার হবে প্রকৃতির রহস্যময়তা। তাহলে অ্যান্সার কি হবে? দেখো প্রকৃতির রহস্যময়তা। তাহলে নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। সেই দিন এই মাঠ কবিতায় নক্ষত্রের তলে স্বপ্ন দেখবে কে বলো তো? কে দেখবে? চালতা ফুল, নদী, লক্ষ্মী বাচ্চা নাকি খেয়া নৌকা? তোমাদেরকে কিন্তু আমি কবিতার মধ্যেই পড়িয়েছিলাম যে নক্ষত্রের নিচে আসলে কে থাকছে। নক্ষত্রের নিচে কিন্তু থাকছিল হচ্ছে তোমার নদী। অর্থাৎ এই যে নক্ষত্রের তলে স্বপ্ন দেখবে বলে কে কাকে নির্দেশ করা হয়েছে? এই যে কাকে নির্দেশ করা হয়েছে? নদীকে নির্দেশ করা হয়েছে। এটা কিন্তু একদম কবিতার লাইন থেকে করা একটি প্রশ্ন, ঠিক আছে? তারপরে নেক্সট আমরা চলে যাই। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানোই। এখানে মাঠ বলতে আসলে কি বোঝানো হয়েছে বলো তো? তোমাদের কাছে মনে হতে পারে না লেখক কি একটা তার বাড়ির আঙিনার মাঠের কথা বলেছেন? না, এই মাঠ বলতে কিন্তু লেখক এই পুরো প্রকৃতিটাকে বুঝেছে। পৃথিবীর যে পুরো প্রকৃতি, এই পুরো প্রকৃতিটাকে কিন্তু তিনি মিন করেছেন। তাহলে মাঠ বলতে এখানে আসলে মিন করা হয়েছে প্রকৃতিকে, ঠিক আছে? তোমরা কি বুঝতে পারছো নাকি বোর্ড হচ্ছে? অনেক বেশি আমরা কোশ্চেন সলভ করব। যত বেশি প্রশ্ন সলভ করব তোমরা দেখবা এখান থেকে তোমরা হুবহু পরীক্ষায় কমন পেয়ে যাবা। তখন কিন্তু আপুকে অনেক থ্যাঙ্কস দিবা যে আপু আমাদেরকে এগুলো পড়িয়েছিল, কমন পড়ে গেছে। এজন্য শেষ পর্যন্ত কিন্তু থাকতে হবে তোমাদেরকে। যদি থাকো তাহলে বেশি বেশি প্রশ্ন সলভ করলে তোমাদের কনসেপ্টগুলা বেশি বেশি ক্লিয়ার হবে এবং তোমরা সব জিনিস ধরতে পারবা ইজিলি, ঠিক আছে? তারপরে চলো নেক্সট আমরা প্রশ্নে চলে যাই। সেই দিন এই মাঠ কবিতায় কবির স্বপ্ন কি কি রূপ? হ্যাঁ, কবির স্বপ্নটা কেমন? স্বপ্ন মরণশীল, স্বপ্ন ক্ষণস্থায়ী, স্বপ্ন মরে না, নাকি স্বপ্ন বহমান? বলো তো। এই যে স্বপ্নকে কিন্তু লেখক প্রকৃতির সাথে তুলনা করেছিলেন। প্রকৃতি যেরকম চিরন্তন বয়ে চলে, ঠিক তেমনি স্বপ্নেরও কিন্তু কখনো কোনো মৃত্যু হয় না। এটাও আমরা দেখতেই থাকি। তাহলে এই দিক থেকে কিন্তু এই যে স্বপ্ন যে মরে না, এই দিক থেকে কিন্তু আমরা আসলে এই কবির স্বপ্নের যে রূপটা সেটা কিন্তু আমরা দেখতে পাই, তাই না? আচ্ছা, তারপরে দেখো সেই দিন এই মাঠ কবিতায় বর্ণিত ফুলের নাম কি? একদম সহজ। কবিতার লাইনের মাঝখানে আমি তোমাদের বলেছিলাম সেখানে যে ফুলটা ছিল সেটা কিন্তু চালতা ফুল ছিল, তাই না? দেখো চালতা ফুল ছিল। তারপরে দেখো সেই দিন এই মাঠ কবিতায় বক্তব্য অনুসারে কোনটির মৃত্যু নেই? বলো তো কিসের মৃত্যু নেই? সৌন্দর্যের মৃত্যু নেই এবং আরেকটা জিনিসের মৃত্যু নেই, স্বপ্নের এবং সৌন্দর্যের, এই দুইটা জিনিসের কিন্তু মৃত্যু নেই। তাহলে এখানে আমি কিন্তু আরেকটা জিনিস লিখে দিচ্ছি, সেটা হচ্ছে সৌন্দর্যের। যদি স্বপ্নের জায়গায় আরেকটা অপশন থাকে, যদি স্বপ্নের জায়গায় সৌন্দর্য লিখে দেয় তাহলে অ্যান্সার সৌন্দর্য দিবা। স্বপ্নের বা সৌন্দর্যের কোনো মৃত্যু নেই। তারপরে দেখো নেক্সট চলে যাই আমরা। লক্ষ্মী পেঁচা কি করবে লক্ষ্মীটির তরে? বলো তো লক্ষ্মী পেঁচা কি করতেছিল? সে কি নাচতেছিল, না কবিতা বলতেছিল, না ডান্স করতেছিল? সে কিন্তু তোমার কি করতেছিল? সে কিন্তু গান গাইতেছিল, তাই না? লক্ষ্মী পেঁচা লক্ষ্মীটির তরে সে কিন্তু গান গাচ্ছিল। এই গান গাওয়া মানে কি? গান গাওয়া মানে হচ্ছে মঙ্গল বার্তা প্রদান করা, মঙ্গল বার্তা প্রদান, ঠিক আছে? ক্লিয়ার তোমাদের কাছে? নেক্সট চলে যাই আমরা। সেই দিন এই মাঠ কবিতার প্রকৃতির এক শাশ্বত রূপ মূর্ত হয়ে উঠেছে কোন পঙ্কুক্তিতে? ঠিক আছে, একদম শাশ্বত রূপ মানে কি? যেটার শাশ্বত রূপ মানে কি ছিল বলো? যেটা সব সময় থেকে যাবে, যেটার কোনো বিলীন হবে না। তাহলে কোন লাইন দ্বারা সেই জিনিসটা আমরা দেখি? লক্ষ্মী পেঁচা গান গাবে লোকটা নাকি তার লক্ষ্মীটির তরে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, এশিরিয়া ধুলি আজ বিবিলিয়ন ছাই হয়ে যাচ্ছে, খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। দেখো এই যে দেখো লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, এই যে এই একটা লাইন দ্বারা কিন্তু বোঝাচ্ছে তুমি যদি মারা যাও অথবা তোমার যে কোনো জিনিসের যদি পরিবর্তন হয়, এই লক্ষ্মী পেঁচার আর হচ্ছে চালতা ফুল কিন্তু তার মতো করে ফুটবে এবং এই যে লক্ষ্মী পেঁচা আছে সেও কিন্তু তার নিজের মতো করে সে গান গাইতে থাকবে। তাহলে এটা কি? এটা মানে হচ্ছে চিরায়ত একটা শাশ্বত রূপ, অর্থাৎ সে চিরকাল বহমান আছে। তো চিরকাল বহমান আছে এমন একটা লাইন যদি তোমাকে খুঁজে বের করতে হবে তাহলে এটা দিবা, এই যে লক্ষ্মী পেঁচাটা দিবা, অথবা চালতা ফুলেরটা যদি দেওয়া থাকে তাহলে চালতা ফুলের যে লাইনটা আছে সেটা তোমরা অ্যান্সার করে ফেলবা। তারপরে চলো নেক্সট আমরা চলে যাই।
সেই দিন এই মাঠ কবিতায় কোন পাখির নাম উল্লেখ আছে বলো তো? মাছরাঙা, চাতক, কোকিল নাকি লক্ষ্মী পেঁচা? লক্ষ্মী পেঁচা পাখির নাম উল্লেখ আছে, এটা আমরা বুঝতেই পারছি এবং সহজ একটি প্রশ্ন। তারপরে চলো, এশিরিয়া ধুলু আজ বলতে কি বোঝানো হয়েছে বলো তো? এই যে এশিরিয়া এবং এই যে এশিরিয়া যে ধুলু হয়ে যাচ্ছে, এশিরীয় সভ্যতাটা যে তোমার ধূলিসাৎ হয়ে গেল, একদম মাটিতে মিলায় গেল, এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? এটা দ্বারা কি প্রকৃতির চিরন্তন রূপ বোঝাচ্ছে, নাকি সময় বহমান বোঝাচ্ছে, নাকি মৃত্যু অনিবার্য বোঝাচ্ছে, নাকি সভ্যতা ক্ষণস্থায়ী বোঝাচ্ছে বলো তো? এই যে এশিরীয় একটা সভ্যতা ছিল সেটা কিন্তু বিলীন হয়ে গেছে, তো এই যে বিলীন হয়ে যাওয়া সেটা কিন্তু সভ্যতার যে ক্ষণস্থায়ী অর্থাৎ অল্প সময় যে তারা স্থায়ী থাকে সেই জিনিসটাই কিন্তু আমরা বুঝতে পারছি, তাই না? তাহলে অ্যান্সার হবে সভ্যতা ক্ষণস্থায়ী। নেক্সট প্রশ্নে আমরা চলে যাই, কোন চরণে সেই দিন এই মাঠ কবিতার সভ্যতা ক্ষণস্থায়ী বোঝানো হয়েছে? এখন একটা চরণ মানে হচ্ছে একটা লাইন খুঁজে তুমি বের করো যেখানে আসলে সভ্যতার ক্ষণস্থায়ীটাকে বোঝানো হয়েছে। এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন, নরম গন্ধের ঢেউয়ে এশিরিয়া ধুলু আজ। বলো তো, তোমরাই অ্যান্সার করো। একটু আগে কিন্তু আমরা এটা পড়ে আসছি, তাই না? একটু আগেই কিন্তু আমরা পড়ে আসছি, তাহলে তোমরাই অ্যান্সার করো। তাহলে উত্তর কি হবে? এশিরিয়া ধুলু আজ। কি হবে? মানে এশিরীয় সভ্যতাটা যে ধূলিসাৎ হয়ে গেছে, তার মানে সভ্যতা যে ক্ষণস্থায়ী সেটা আমরা এই লাইনটা দ্বারা কিন্তু বুঝতে পারছি, তাই না? বুঝতে পারছো তোমরা? কবিতাটা ইজি লাগছে না? এখন খুব সহজ একটা কবিতা, কিন্তু তোমরা আরো কিছু প্রশ্ন আছে, আর অল্প কিছু প্রশ্ন যদি সলভ করি আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। বহুপদী প্রশ্ন, দেন হচ্ছে তোমার উদ্দীপক থেকে যে উচ্চতর দক্ষতার যে প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু আমরা সলভ করব। দেখো, সেই দিন এই মাঠ কবিতার মানুষের গড়া সভ্যতার নশ্বরতার প্রকাশ পেয়েছে যে চরণে। মানুষের গড়া যে সভ্যতা আছে সেটার নশ্বরতা, এই যে নশ্বরতা মানে কি? এই যে সভ্যতাগুলো এগুলো কি হয়ে যায়? তোমার বিলীন হয়ে যায়। তাহলে এই যে বিলীন হয়ে যাওয়া সেটা কিভাবে হচ্ছে? এশিরিয়া ধুলু আজ বেবিলন ছাই হয়ে গেছে, এটা দ্বারা কিন্তু আমরা বুঝতে পারছি এশিরিয়া ধুলু আজ বেবিলন ছাই হয়ে গেছে, এটা দ্বারা কিন্তু আমরা বুঝতে পারছি যে এই সভ্যতাটা কি হয়ে গেছে? সভ্যতাটা ধ্বংস হয়ে গেছে, অর্থাৎ সভ্যতাটা ক্ষণস্থায়ী ছিল। বুঝতে পেরেছো? তারপর নেক্সট লাইন আমরা দেখি, সেই দিন এই মাঠ কবিতায় কবির মতে কোনটি টিকে থাকবে না বলতো? নদী টিকে থাকবে না, নক্ষত্র টিকে থাকবে না, সভ্যতা টিকে থাকবে না, কি স্বপ্ন টিকে থাকবে না? একই প্রশ্ন, দেখো একই কথা একই প্রশ্ন, যে সভ্যতা টিকে থাকবে না, এগুলো কিন্তু বারবার ধ্বংস হতে থাকে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু হবে সভ্যতা। সভ্যতা মানে কি? এই যে আমাদের এত গুছানো, এত এত ড্রিম, এত বাড়ি ঘর এগুলো বানাচ্ছি, এগুলো কিন্তু আবার ভাঙছে, ভূমিকম্প হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে, সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, আবার বানাচ্ছি আবার বানাচ্ছি আবার ধ্বংস হচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু আসলে স্থায়ী না, এরা কিন্তু ক্ষণস্থায়ী। তারপরে দেখো, সেই দিন এই মাঠ কবিতার মূল ভাব কি বলতো? সেই দিন এই মাঠ কবিতার কিন্তু মূল ভাবটা যদি আমরা দেখি, আসলে প্রকৃতির যে রহস্যময় সৌন্দর্যটা, সেই সৌন্দর্যটাই আমাদের লেখক আমাদের কবিতায় সেই দিন এই মাঠ কবিতায় উল্লেখ করেছেন অথবা তিনি ফুটিয়ে তুলেছেন। তাহলে এই দিক থেকে কিন্তু আমরা বলতে পারি যে প্রকৃতির সৌন্দর্য যে আসলে চিরস্থায়ী, এই দিক থেকে আমরা কিন্তু এই কবিতার মূল ভাবটাকে সহজে খুঁজে বের করে ফেলতে পারি, তাই না? তারপরে চলো, সেই দিন এই মাঠ কবিতার মূল ভাব, আচ্ছা এটা তো পড়ে ফেলাম। সেই দিন এই মাঠ কবিতার কবি বিস্ময়কর নিপুণতায় কোন বিষয়টি উপস্থাপন করেছেন বলতো? সেই দিন এই মাঠ কবিতায় লেখক বিস্ময়কর নিপুণতায় কোন বিষয়টি উপস্থাপন করেছেন? এই যে প্রকৃতির যে চিরকালীন সৌন্দর্য, প্রকৃতির যে এত সুন্দর একটা ভাব, এই যে ধরো সকালবেলা সূর্য উঠছে, তারপরে হচ্ছে ভোর থেকে সকাল হচ্ছে, তারপরে এই যে মানুষ ছুটে চলছে, গাছে ফুল ফুটছে, ফল ফুটছে, তারপর ফল ধরছে, তারপরে হচ্ছে কি এই নদী বয়ে চলছে, হ্যাঁ সব কিছু তার নিজের নিয়মে কিন্তু বহমান চলছে। তো এই যে একটা প্রকৃতির সৌন্দর্য রূপ, সেই সৌন্দর্য রূপটাই কিন্তু আমাদের এই কবিতায় লেখক কি করেছেন বলতো? খুব নিপুণতার সাথে, খুব নিপুণ করে কিন্তু তিনি ফুটিয়ে তুলেছেন। তাহলে আমরা যদি অ্যান্সার করি কি হবে বলতো? প্রকৃতির যে চিরকালীন সৌন্দর্য সেইটাই হবে আমাদের এক্স্যাক্ট আনসার। তারপর নেক্সট চলে যাই আমরা। ওকে, সেই 7 জন নেই আজ টেবিলটা তবু আছে, 7টা পেয়ালা আজও খালি নেই, একই সে বাগানে আজ এসেছে নতুন কুড়ি, শুধু সেই সেদিনের মালি নেই। এই গানটা কি তোমাদের মনে আছে? এই গানটা কিন্তু খুব বিখ্যাত একটা গান। তো তোমরা এখনো ছোট বাচ্চা, বাট যখন তোমরা কলেজ পার করবা, তারপরে হচ্ছে তোমরা ভার্সিটি, এই যে কয়েকদিন পর আমি ভার্সিটি শেষ করে ফেলবো, মনে হচ্ছে সেদিন ফার্স্ট ইয়ারে গেলাম, এখন বুড়ি হয়ে গেছি, হ্যাঁ কয়েকদিন পর অনার্স শেষ হয়ে যাবে। তো এই জিনিসটাতে আসলে বলা হচ্ছে এখানে একটা গান, এই জায়গাটায় জীবনের এই স্টেজে এসে তোমরা একটা গানকে খুব ফিল করতে পারবা, সেটা হচ্ছে কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি দিনগুলো সেই আজ আর নেই। তো এটাই বলছে আর কি, যে সেই
সাতজন নেই, একটা টেবিলে 7 বন্ধু বসে চা খাইতো, একটা টেবিলে 7 বন্ধু বসে কি করতো, চা খাইতো, কিন্তু সেই 7জন বন্ধু আর এখন নাই, কিন্তু টেবিলটা ঠিকই আছে এবং এই যে 7টা পেয়ালায় 7টা পেয়ালাও কিন্তু এখনো খালি পড়ে আছে। আবার ধরো একটা বাগান, যে বাগানে কি করতো বলো তো, এখনো ফুল ফুটতেছে, কিন্তু এই বাগানের যে মালি হচ্ছে, মালি মানে কি, যে বাগান পরিচর্যা করতো সে কিন্তু মারা গেছে, আরেকজন নতুন আসছে, আগের মালিটা এখন আর নাই। তো উদ্দীপকের সাথে সেই দিন এই মাঠ কবিতার ভাবগত ঐক্য রয়েছে কোন দিক থেকে? প্রকৃতির অবিনশ্বরতা, অর্থাৎ প্রকৃতি সবসময় চিরস্থায়ী হয়, মানুষের স্বপ্নের অমরতায়, ঠিক আছে আমরা মরে যাই কিন্তু আমাদের স্বপ্নগুলো মরে না, জীবনের অবশ্যম্ভাবী পরিণতি, জীবনের অবশ্যম্ভাবী পরিণতি কি বলতো, মৃত্যু, তাই না? তাহলে আমরা বলতে পারি যে 3টা দিক থেকেই কিন্তু এই 3টা অপশনই কিন্তু উদ্দীপকের সাথে হচ্ছে আমাদের পাঠ্য বইয়ের কবিতার মিল পাওয়া যাচ্ছে। তাহলে অ্যান্সার কি হবে? 1, 2 এবং 3। তারপরে দেখো সেই দিন এই মাঠ কবিতায় যেই সভ্যতার কথা বলা হয়েছে, আমরা জানি এশিরীয় সভ্যতা এবং বেবিলনীয় সভ্যতা, এই 2টা সভ্যতার কথা কিন্তু আমাদের পাঠ্য বইয়ে বলা হয়েছে। তারপরে দেখো চলে যায় আমাদের আরেকটা উদ্দীপকে, একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকে কি বলা হচ্ছে, একটা 1 নাম্বার 2 নাম্বার। তাহলে তো চলো প্রথম উদ্দীপকটা একটু পড়ে নিই। পৃথিবীতে সবকিছু জীর্ণ হয়ে হারিয়ে যায়, প্রাচীন সভ্যতা নিশ্চিহ্ন হয়, বিমূঢ় লোকালয় নিঃশেষ হয়ে যায়। তার মানে এখানে আসলে যে তোমার ধরো কত কিছু, এই যে সভ্যতার যে বিলীন হয়ে যাওয়া, সেই জিনিসটা কিন্তু এখানে ফুটে উঠেছে, তাই না বলো, সভ্যতার বিলীন হয়ে যাওয়া। আর অপরদিকে সমুদ্রের কোনো শেষ নেই, সমুদ্র সর্বদাই স্বতন্ত্র এবং নিশ্চিত। তার মানে প্রকৃতির যে নশ্বরতা, তাই না, প্রকৃতির যে নশ্বরতা সেটা কিন্তু এখানে ফুটে উঠেছে। তাহলে দেখো এখন ইজিলি আমরা অ্যান্সার করতে পারবো। উদ্দীপকে 1 নম্বর অনুচ্ছেদে সেই দিন এই মাঠ কবিতার কোন দিকটা সাদৃশ্য রয়েছে, অর্থাৎ কোন দিকটার মিল রয়েছে? সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, চালতা ফুল কি ভিজিবে না শিশিরের জলে, এশিরিয়া ধুলু আজ বেবিলন ছাই হয়ে গেছে। দেখো এখানে কিন্তু এই যে দেখো পৃথিবীতে সবকিছু জীর্ণ হয়ে যায়, সভ্যতা নিশ্চিহ্ন হয়ে যায়, তাহলে কোন দিকটার সাথে মিল আছে? এই যে এশিরীয় ধুলো, এই যে সভ্যতাগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে, সেই দিকটার সাথে কিন্তু মিল আছে, তাই না? ইজি লাগছে না? তারপরে দেখো পরের প্রশ্নে চলে যাই। উদ্দীপকে 2 নম্বর যে উদ্দীপকটা ছিল সেটার সাথে সেই দিন এই মাঠ কবিতার ভাবে কি প্রকাশ পায় বলতো? প্রাণময়তা, ব্যস্ততা নাকি সৌন্দর্য, কি প্রকাশ পায়? এই যে 2 নম্বরে আমরা কি দেখেছিলাম? 2 নম্বরে কিন্তু আমরা দেখেছিলাম যে প্রকৃতির যে নশ্বরতা, সেই নশ্বরতাটা আসলে এই যে প্রকৃতির নশ্বরতা মানে যে প্রকৃতির সৌন্দর্য এবং প্রকৃতির যে ব্যস্ততা। দেখো প্রকৃতির সৌন্দর্য এবং প্রকৃতির ব্যস্ততাই আসলে উদ্দীপক এবং আমার পাঠ্য বইয়ের সেই দিন এই মাঠ কবিতার সাথে কিন্তু মিল আছে। তারপরে কি তারপর আমাদের শেষ, দেখো দেখতে দেখতে কিন্তু আমাদের লেসন প্রায় শেষের দিকে চলে আসলো। এখন কবিতাটা কেমন লেগেছে তোমাদের এবং এই টপিক সম্পর্কে তোমাদের আর কারো কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবে। এবং যদি তোমাদের এই অধ্যায়টা ভালো লেগে থাকে এবং মনে করো যে না এই অধ্যায়টার কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে গেছে, এখান থেকে যেই প্রশ্ন আসবে সেই প্রশ্ন আমরা 100-এ 100 অ্যান্সার করে আসতে পারবো, তাহলে কিন্তু অবশ্যই আপুকে একটা থ্যাংক ইউ বলে যাবা, ঠিক আছে? তো তোমাদেরকেও কিন্তু থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। নেক্সট ক্লাসে আরেকটা ক্লাসে কিন্তু তোমাদের সাথে আবারও দেখা হয়ে যাবে আমার, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।